যাই হোক, আমি যে গল্পটা বলবো সেটা হচ্ছে আমার চিরদিনই মহিলা বন্ধু একটা সময় পর কমে গেছিল। চিরদিন বলবো না, তাহলে চিরদিন কথাটা আসে না। একটা সময় পর মহিলা বন্ধু কমে গেছিল, কারণ আমার যেন মনে হয়েছিল ছেলেদের থেকে মেয়েদের মধ্যে জেলাসিটা খুব বেশি থাকে। এবং তুমি একটা কোনো ভালো জিনিস কিনলে বা ভালো জিনিস কিছু করলে সেটা যদি তুমি আনন্দ করে দেখাতে চাও, তাহলে সেটা ছেলেদের মধ্যে নিজেদের মধ্যে যেমন একটা আমাকে একদিন এটা দিস তো আমাকে, এটা যেমন থাকে, মেয়েদের মধ্যে কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবটার অভাব থাকে। বরঞ্চ বড্ড বেশি যেন সমালোচক, বড্ড বেশি যেন পরশ্রী কাতর, বড্ড বেশি লোকের ব্যাপার নিয়ে মাথা পাতা, এই ধারণাটা আমার মধ্যে একসময় গেঁথে গেছিল। আজকে কিন্তু নেই, কারণ আজকে আমার মহিলা বন্ধু প্রচুর। একটা সময় ছিল ওই একটা একটা করে মহিলা টিকে থাকতো বন্ধু, আর ম্যাক্সিমাম ছেলে বন্ধু ছিল। তো এই ছেলে বন্ধুদেরই একটা উদাহরণ দিচ্ছি যে ছেলেরা একে অপরের জিনিসে, মেয়েদের মধ্যে একটু জেলাসিটা বেশি থাকে, তবে সব মেয়ে তো আর সমান হয় না। কিন্তু আমার কি হয়েছিল, ওই দেখতে দেখতে এমন বিরক্ত হয়ে গেছিলাম যে মেয়ে বন্ধু করতাম না। আর কিছু ছেলের বন্ধুত্ব করতে করতে সব সম্পর্ককেই একদিকে টার্ন নেওয়ার টেন্ডেন্সি দেখার পর এখন ছেলে ফ্রেন্ড রিকোয়েস্ট এলে আমি বরঞ্চ সেটাকে দূরে রাখি। কিন্তু তাই বলে কি সম্পর্ক নেই? এই যে মজিদ মোবাইল যে গল্প শুনছে, ওর সঙ্গে সেই কলেজের ফার্স্ট ইয়ার থেকে আমার সঙ্গে ওর বন্ধুত্ব, এবং আমি মনে করি আমি যতদিন বেঁচে থাকবো ততদিন ওর সঙ্গে আমার সম্পর্ক থাকবে। তাই ছেলে মেয়ের প্রভেদটা আজকাল আর করি না, মনটা দেখি। কারণ বয়সের সাথে সাথে তো মানুষের ম্যাচিওর হয় অনেক বেশি, আমরা অনেক বেশি বুঝতে শিখি। এই প্রভেদটা না করে বরঞ্চ মানুষটাকে চিনে নেওয়াই ভালো। এইরকমই একটা গ্যাং অফ বয়েজ, 17, 18, 19, 20 এরকম। তো 20 বছরের যে ছেলেটা, সেটা এই ঘটনাটা হচ্ছে 2022-এর 15ই জানুয়ারি। এবং আমার কেন মনে আছে ঘটনাটা হচ্ছে যে 15ই জানুয়ারি ঘটনাচক্রে আমার বিবাহবার্ষিকী। তো বিবাহবার্ষিকী বলে এই ডেটটা আমার আরো বেশি ভালো করে মনে আছে, আমাকে নোট করে রাখতে হয়নি। এবং সে বছর কলকাতায় খুব ঠান্ডা পড়েছিল, আমি ছিলাম পুরুলিয়ায়। একটা ছেলে প্রত্যেক সময় যখনই সুযোগ পায় উইকেন্ডে ওরা কি করে, একটা জায়গায় নির্দিষ্ট ওরা জড়ো হয়, গল্প করে, আড্ডা মারে, হয়তো খেতে যায়, কোথাও যায়। তো এইরকমই 5-6 জনের একটা গ্রুপ। হঠাৎ করে 15ই জানুয়ারি 2022 কোনো একটা সন্ধ্যেবেলা ওরা 6 জনাই ফ্রি আছে। কিন্তু 20 বছর বয়সের যে ছেলেটা, সে হঠাৎ করে এসে আর 5 জনকে তাক লাগিয়ে দেয় এবং ফোনেও বলেছিল যে আজকে তোদেরকে আমি চমক দেবো, সারপ্রাইজ দেবো। কি সারপ্রাইজ? একটা তার বাবা খুব দামি গাড়ি কিনে দিয়েছে, এবং খুব বড় লোকের ছেলে, এটা বুঝতেই পারছো। 20 বছর বয়সে দামি গাড়ির চাবি তার হাতে পাওয়া গিফট হিসাবে, এটা সবারই ভাগ্যে জোটে না। তো আর বাকি 5 জন তো লাফিয়ে উঠেছে যে আমরা চড়বো। তো বলছে হ্যাঁ ঠিক আছে নিশ্চয়ই। তো বলছে না, আজকে সারা রাত আমরা এই গাড়িটায় ঘুরবো। তো বলছে দেখ, সবে ড্রাইভিং শিখেছি, তার মধ্যে গাড়িটা আজকে একদম নতুন, বাড়িতেও বলা নেই, একটু বলি, একটু পারমিশন নিই। তো বললো যে না, আমরা অনেকে, তাদের মধ্যে 2-3 জন বলছে হ্যাঁ আমারও বাড়িতে বলা নেই। বলছে একজন ওদের মধ্যে, যার নাম কার্তিক, যে কিনা এই গল্পের মেইন ক্যারেক্টার। কারণ এই গাড়ি কিনলেও কিন্তু এই ক্যারেক্টার মেইন নয়, এর নাম হচ্ছে সিদ্ধার্থ, আর যে মেইন ক্যারেক্টার তার নাম হচ্ছে কার্তিক বলছে আমি সব দিক ম্যানেজ করে নেবো, আমি সব আন্টিদের চিনি, তোদের মা মানে ওদের বন্ধুদের মাদেরকে আন্টি বলে, তা আমি আন্টিদেরকে সব মানিয়ে নেবো, তোরা ফোন করে নে, আমি ঠিক বুঝে নেবো। আজকে মানে ওর উৎসাহের শেষ নেই, আজকে সারা রাত ইস গাড়ি কে সাথ, এরকম করে বলছে। তো হ্যালো পলাশ, হ্যালো শাবানা, হ্যালো তন্ময়, একটু প্লিজ জানিও যে আমার সাউন্ড পিকচার সব ক্লিয়ার আছে কিনা এবং ঠিক আছে কিনা। তো কেউ কমেন্টস করছো না তোমরা, ওই জন্য বুঝতে পারছি না। আমি মোবাইল নিয়ে বসে আছি, কমেন্টস করো, কোনো প্রবলেম নেই। কমেন্টস আমি পড়তে লাইভ করতে আমার সুবিধা হয়, মনে হয় যে হ্যাঁ আমি কথা বলছি। তো একটা গাড়ি কিনেছে, যেটা তোমরা একটু দেখতে যাওয়া জয়েন করলে তাদেরকে বলছি, একটা ছেলে একটা গাড়ি কিনেছে, তার বয়স হচ্ছে 20 এবং 6 জনের একটা গ্রুপ, 17, 18, 19, 20 এরকম বয়সের মধ্যে
তা গাড়িটা দেখে তারা বলছে আজকে রাত্রিবেলায় বাড়ি ফিরবো না, আজকে আমরা সারা রাত ঘুরবো, কিন্তু কেউই বাড়িতে বলে আসেনি। যাই হোক, ওই কার্তিক বলে যে ছেলেটা, যার বয়স 17, যে সব থেকে ওদের মধ্যে জুনিয়র, তো সে সবারই বাড়িতে বেশ ফোন টোন করে একটু, মানে সে একটু কথাবার্তা বলতে জানে, মানে একটু প্লিজ 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 আন্টি একটু ম্যানেজ করে নাও, প্লিজ ম্যাম, বা আঙ্কেল মানিয়ে নাও, এই সব করে মানে সবাইকে বেশ মাখন লাগিয়ে আর কি সব বন্ধুদেরকে রাজি করে নেয়, বা বন্ধুর মা বাবাকে রাজি করিয়ে দেয় যে আজকে রাতটা একটু ম্যানেজ করে নাও, গাড়ি কিনেছে সিদ্ধার্থ, তো আমরা আজকে একটু ঘুরবো, আজকে দিনটা একটু ম্যানেজ করে নাও। এবং এরকম করে ওর সঙ্গে সবার মা বাবারই খুব ভালো সম্পর্ক, কারণ ছেলেটা ভীষণ কিউট। এবং ছেলেটাকে ওর মা বাবা, প্রত্যেকের মা বাবাই বলে, এই দেখিস তো যেন আমার ছেলেটা এরকম কোনো কিছু আজে বাজে না খায় বা এই না করে, বা মানে যার যেটা বলার আর কি, মানে ওই ছেলেটা খুব বিশ্বাসযোগ্য সবারই মা বাবার কাছে। তাই জন্যই ওর অ্যাপ্রোচটাকেও ফেরাতে পারে না, ওর রিকোয়েস্টটাকেও ফেরাতে পারে না। তো সবারই মা বাবা মোটামুটি রাজি হয়ে গেছে, চলো একটা লং রাইডে। তো যাই হোক, এই করতে করতে কোনো জায়গায় ওরা ঠিক করতে পারেনি, ওরা বলেছে এদিক ওদিক ঘোরার পর লাস্টে গেছে পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটে যাওয়ার পর পার্ক স্ট্রিটে সারা রাত ওরা আনন্দ করেছে বুঝে নাও সব কিছুই খাবার, মানে সব খাবার টাবারের সঙ্গে ড্রিঙ্কসও অল্প একটু চলেছে। কিন্তু পলাশ অনেককেই বলেছে, দেখ আমি দায়িত্ব নিয়েছি, তোরা কিন্তু একদম বেসামাল হবি না, তাহলে আমি ছোট হয়ে যাবো এবং এরপর থেকে আমাদের কথা শুনবে না। সবাই একটু যেটুকু যার খাওয়ার, যেটুকু যার শখ, যে হয়তো 1 টান সিগারেট বাড়িতে খেতে পারে না, সে হয়তো 10 টান মেরেছে, মানে এরকম আর কি। মানে 19-20 বছরের ছেলেদের আর কি থাকবে, একটা বাচ্চা ছেলে। খুব আনন্দ করেছে। আনন্দ করতে করতে আমাদের যেটা ম্যাক্সিমাম হয়, যে আমাদের কোনো সময়ের জ্ঞান থাকে না। যখন ওদের সময়ের জ্ঞান, বিশেষ করে হাতে যদি কোনো লিকুইড থাকে, অর্থাৎ অ্যালকোহল জাতীয় জিনিস থাকে, তাহলে সময়টা আমাদের মাথা থেকে কিছু সময়ের জন্য হারিয়ে যায়। তাই ওরা একেবারেই বুঝতে পারেনি যে অনেকটাই রাত হয়ে গেছে, অনেকটাই। যখন ওদের সকলের সম্বিত ফেরে, তখন দেখে, হ্যালো গীতাদি, কাউরি কেউ কমেন্টস করছে না। রূপশ্রী একমাত্র 2-3টে কমেন্টস করেছে, তারপরে আর কেউ কমেন্টস করছো না তোমরা। তো 6 জন ছেলে গাড়ি করে বেড়াতে গেছে, সেই গল্পটা করছি গীতাদি। একজন গাড়ি কিনেছে, তার বয়স হচ্ছে 20 বছর, এবং যে সব থেকে জুনিয়র কার্তিক বলে, তার বয়স হচ্ছে 17 বছর। 6 জনের সারা রাত তারা কলকাতায় চুটিয়ে মজা করেছে, পার্ক স্ট্রিটে গিয়ে পেট ভরে খেয়েছে, তার সঙ্গে অ্যালকোহলও খেয়েছে। হ্যালো মধুরিমা দাস। খাওয়ার পর ওদের হঠাৎ করে খেয়াল হয়েছে তখন রাত 3টে বাজছে, 3:10-15। তখন বলছে যে এত রাতে কি করে বাড়ি ফিরবো। তখন ওদের কিন্তু আনন্দ মাথায় উঠে গেছে, কিন্তু ওরা একদমই বুঝতে পারেনি যে সময়টা কি করে এভাবে চলে গেল, ওরা একদম বুঝতে পারেনি। তখন বলছে যে এত রাত হয়ে গেল, বুঝতে পারিনি। এখন একজন বলছে যে আজকে আর রাত্রিবেলায় গিয়ে বাড়ি ফিরে কাজ নেই, রাত্রিবেলায় বাড়ি ফিরলে এখন ভালো রকম জুটবে কপালে। আবার আরেকজন বলছে না, এখন ঘুমের ঘোরে আছে, এখন বরঞ্চ যাই, ঘুমের ঘোরে খুব একটা চেঁচাতে পারবে না, এখনই বরঞ্চ ফেরা যাক। এই নিয়ে তো মানে বাক বিতণ্ডা হচ্ছে, তর্ক নয়, বাক বিতণ্ডা হচ্ছে, কি করা যায়। এই করতে করতে পলাশ বলেছে, ঠিক পলাশ বলছি, বলেছে যে পলাশকে দেখছি বলে পলাশের নামটা মাথায় এলো। কার্তিক বলেছে যে আরে না আমি আছি তো, সব ম্যানেজ করে নেবো। এই করতে করতে ওরা, গাড়ি কিন্তু চলছে, গাড়ি কিন্তু থেমে নেই। তো গাড়ি চলতে চলতে ওরা একটা টানেল দেখেছে। তো ওদের মাথায় এসেছে যে টানেলের মধ্যে দিয়ে গেলে হয়তো একটু তাড়াতাড়ি রাস্তাটা মানে পৌঁছানো যাবে। কিন্তু বিশ্বাস করো, কলকাতা আমি যে একেবারেই চিনি না তা নয়, কলকাতায় পার্ক স্ট্রিটের ওখান দিয়ে আসার সময় কোনো টানেল পড়ে এমন আমার ঠিক জানা নেই। ওটা কোন একটা রাস্তাকে বলছে, কোন একটা দূরের রাস্তাকে কানেক্ট করে, তাই বলছে। মানে যে আমাকে গল্পটা বলেছিল, সে আমাকে একটা কোন দূরের রাস্তার নাম বলেছিল, সেই রাস্তাটার নাম আমার মনে পড়ছে না। মানে সেটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, সেই রাস্তাকে কানেক্ট করে। কিন্তু আমি কিন্তু তারপরে খোঁজ নিয়ে দেখেছি
যে হ্যালো ফুলিয়া শাড়ি মহল থেকে যিনি দেখছেন, তাকে আমি একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম, কিন্তু সে তারপরে কোনো যোগাযোগ করেনি। কেন যোগাযোগ করেনি আপনি জানি না। আমার খুব খারাপ লাগছে মনে করে যে আমি একটা অর্ডার দিয়েছিলাম, আপনি হয়তো বানিয়েও ছিলেন। যদি এখনো শাড়িটা আপনার কাছে থাকে, আমি কখনো কথা দিয়ে কথা ফেলি না, আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ দিয়ে যোগাযোগ করে নেবেন। হ্যালো মুনমুন, গল্পটা শোনো। 6 জন ছেলে, তাদের মধ্যে একজন গাড়ি কিনেছে, 6 জন সারা রাত সেই গাড়িটা নিয়ে ঘুরেছে, এবার বাড়ি ফেরার পালা। তা 5 স্ট্রিটের ওখান থেকে ওরা 3টের সময় হঠাৎ করে টানেল চোখে পড়ে। তো টানেলটা চোখে পড়াতে ওরা, আর যারা যারা দেখছো প্লিজ আমাকে একটা লাইক দিও অন্তত, কারণ দেখো আমি এত কষ্ট করে গলা ফাটিয়ে গল্প বলছি, আর তোমরা একটা করে লাইক দেবে না। আর আমি এমন কিছু খারাপ গল্প বলি না যে লাইক না দেওয়ার মতো, ভদ্রতা করে বলবো না যে একটু আগেই বললাম যেটা ভালো লাগলে লাইক দিও। না, ভালো লাগতে বাধ্য, ভালো লাগবেই। ভালো লাগবে না কেন গো, কষ্ট করে বলছি, ভালো লাগার মতো করে বলছি, ভালো লাগছে এবং লাইক দাও। জোরই করছি, জোর করবো না, লাইক দাও। লাইক না দিলে কিরকম লাগে, একটা লাইক করলে কি বিচ্ছিরি লাগে, একটা মানে কি বলবো, কনফিডেন্স একদম 0 লেভেলে চলে যায়। তাহলে গল্প বলবো কি করে? যাই হোক, ওরা সে টানেলটার মধ্যে ওরা কিন্তু গাড়িটা অলরেডি ঢুকিয়ে দিয়েছে। টানেলে ঢোকা মাত্র ওদের যেটা প্রবলেম হলো সেটা হচ্ছে, এমনিতেই তো আমার কেন ডেটটা মনে আছে, 15ই জানুয়ারি 2022। সেই সময় মুনমুন খুব ভালো করে জানে যে 2022-এ 15ই জানুয়ারি আমার বিবাহ বার্ষিকী ছিল। আমি ইয়েতে ছিলাম, তোমার পুরুলিয়া। সেবার কলকাতাতেও খুব ঠান্ডা পড়েছিল, কিউশশী, তাই তো। তো সেই সময় 6টা ছেলে সাই সন্ধ্যেবেলা থেকে পুরো হুল্লোড় করছে, দিয়ে গাড়ি, নতুন গাড়ি দেখে বন্ধুর, এবং গাড়ি তখন রাত 3টে বেজে গেছে, একটা টানেল চোখে পড়েছে। 5 স্ট্রিটে অনেকটা সময় কাটিয়ে ফেলেছে। কি করে অতটা সময় কাটালো? তার সঙ্গে তো খাবার টাবার ছিলই, বিরিয়ানি ফিরিয়ানি ছিলই, পেট ভরে খেয়েছে, যার যা খুশি, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, মানে এভরিথিং খেয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং তারা টেস্ট করেছে, যারা খায়নি তারাও খেয়েছে। তারপরে কি করে অত রাত হয়ে গেছে, ওরা নিজেদেরই খেয়াল ছিল না। সময় জ্ঞান ভুলিয়ে দিয়েছে। এত সুন্দর একটা সময় কাটিয়েছে, সেই সময়টা ওদেরকে সময় জ্ঞান থেকে ভুলিয়ে দিয়েছে যে বাড়ি ফিরতে হবে। তো টানেলটা চোখে পড়াতে ওই টানেলের মধ্যে ওরা গাড়ি ঢোকে। এই টানেলটা আমি কিন্তু পরে অনেকের কাছে জিজ্ঞেস করেছি, আমাকে কিন্তু কেউ জানলে জানিও, 5 স্ট্রিট থেকে মানে কোনো টানেল কাছাকাছি আছে কিনা যেটা দূরে রাস্তাকে কানেক্ট করে, আমি জানি না। আমার যেটা মনে হয়, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, সেটা ওদের একটা অন্য জগতে প্রবেশ করার ব্যাপার ছিল। এটা হ্যালোজিনেশন ছিল। হ্যালো নন্দিতা। তো ওটা অন্য জগৎ ছাড়া কিছুই না। টানেল, আমার জ্ঞান তো সেখানে কোনো টানেল ছিল না। আর এমন একটা টানেলেরও ঢুকেছে 6 জন গাড়ি নিয়ে, 6 জন ছেলে, রাত 3টের সময়, 2022 15ই জানুয়ারি, শীতের রাত। একটা লোক নেই, রাস্তাতেও তো লোক নেই, গাড়ি ভীষণই কম, আর টানেলের মধ্যে কোনো গাড়িও নেই, লোকও নেই। তা 5 স্ট্রিট এলাকা থেকে টানেল কোথায় বা পেল? এবং টানেলের মধ্যে মাইলের পর মাইল ওরা গাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছে, যে এই মুহূর্তে হয়তো টানেলটা শেষ হবে, কিন্তু টানেল কিন্তু শেষ হচ্ছে না। এত লম্বা টানেল আমার জ্ঞান হতো, এবং যারা কলকাতা চেনো মোটামুটি তারা জানো ওইখানে অত বড় টানেল নেই। যে বলেছিল সে বলেছিল কোন একটা রোডের সঙ্গে কানেক্ট করে না, অত বড় টানেল নেই। ওটা ওদের একটা সম্পূর্ণ অন্য জগতে ওরা প্রবেশ করেছিল, আমার যেটা মনে হয়। যেমন আমরা বলি না যে টাইম জোনে থেকে অন্য টাইম জোনে চলে যাওয়া, টাইম জোন নয়, টাইম জোন একটা অন্য জায়গায় চলে যাওয়া, যেখানে সবকিছু থেমে যায়, সেখানে অন্য কিছু দেখা যায়, অনেক কিছু, সবকিছু এলোমেলো হয়ে যায়, এইরকমই একটা কিছু হয়েছিল। এবং রাস্তার পর রাস্তা পেরিয়ে যাচ্ছে, টানেল আর শেষ হচ্ছে না। আর ক্রমশ গাড়ির ভিতরে যে টেম্পারেচার, সেটা কিন্তু কমছে। অনেকে বললো টানেলের ভিতর তো ওই জন্য কমছে, কিন্তু টানেলের ভিতরে দিনের বেলা হলে টেম্পারেচার কমার কথা, কারণ সূর্যের আলো প্রবেশ করছে না। রাত্রিবেলা কিন্তু উল্টো হওয়ার কথা, কারণ ঠান্ডা হাওয়া কিন্তু লাগছে না। কারণ ওরা যেহেতু শীতকাল, এসি চালানোর প্রশ্ন নেই, একটু একটু করে প্রত্যেকে কাঁচ খুলে রেখেছে, আর কোনো রকম হিটারও চালায়নি, কারণ হিটারে অক্সিজেন লেভেলটা অনেকটা ডাউন হয়ে যায়, সেটা অনেকের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে। তাই জন্য একটু একটু করে জানলা খোলা। তা ওরা কি করছে, এমনই ঠান্ডা লাগছে, ঠান্ডা কোনো হাওয়া না, একটা ঠান্ডা এনভায়রনমেন্ট, একটা অদ্ভুত কি স্যাঁতস্যাঁতে একটা ঠান্ডা। তা ওরা কি করেছে, যেটুকু কাঁচ তোলা মানে খোলা ছিল, এইটুকু কাঁচ, সেইটুকু কাঁচ কিন্তু
ওরা তুলে দিয়েছে। তারপরেও ঠান্ডা যাচ্ছে না। যে গাড়ি চালাচ্ছে সে তো আর সব দিকে লক্ষ্য রাখতে পারছে না, সে সামনের দিকে লক্ষ্য রাখছে, সে ভাবছে যে টানেলটা কখন শেষ হবে। তখনও কিন্তু ওরা মজ মস্তি করে যাচ্ছে। 17, 18, 19, 20 এই বয়সের ছেলে, কি হবে মানে আনন্দ ছাড়ার কি আছে। তো সব থেকে অল্প বয়সী যে ছেলেটা 17 বছরের কার্তিক, তার মানে সে একটা পরে জোকস বলেই যাচ্ছে। এই করতে করতেই হঠাৎ করে গাড়িটা যখন 80 স্পিডের উপর চলছে, কারণ রাস্তা ফুরোচ্ছে না দেখে আমাদের যে সিদ্ধার্থ, যার গাড়ি, যার বয়স 20, সে কিন্তু ফুল স্পিডে মানে এই 80 স্পিডে গাড়ি চালাচ্ছে, যে টানেলটা শেষ হোক, আর ভাল লাগছে না। এইবার বা টানেলে ঢুকে ভুল করলাম, কারণ পিছনে কিছু দেখতে পাচ্ছি না, ফেরার উপায় নেই, ফিরতে গেলে আমাকে আবার ফিরতে হবে, অনেকটা রাস্তা এগিয়ে গেছে অনেকটা, তাই টানেলটা শেষ হোক। তাই 80-র উপরে স্পিডে যখন গাড়ি চলছে, হঠাৎ করে ওদের সবারই চোখে দেখা পড়ে যে গাড়ির কাঁচে এমনি 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 করে হাত দিয়ে কেউ কিছু একটা বাড়ি মারছে এবং থামানোর চেষ্টা করছে। ওরা প্রথমটা কনফিউজড হয়ে যায় যে কেউ হয়তো ওদের ওখানে আছে, কেউ গাড়িতে উঠতে চাইছে। তারপরে ওদের হঠাৎ করে খেয়াল হয় কিন্তু যে হাতগুলো শুধুমাত্র দেখা যাচ্ছে, কোনো শরীরে দেখা যাচ্ছে না। একদম এটা 2022-এর 15ই জানুয়ারি ঘটনা। তখন যেহেতু রাত 3টে, সেটা 16ই জানুয়ারি হয়ে গেছে, কারণ রাত 12টার পর আমরা ডেট অন্য ভাবি, কারণ ওরা তো সন্ধ্যেবেলা থেকে হুল্লোড় করছে। তখন ওদের আরেকটাও খেয়াল হচ্ছে 80-র উপর যে গাড়ি চলছে, সেই গাড়িতে হাউ ইট ইজ পসিবল যে লোকে দাঁড়িয়ে সেখানে কাঁচে ওরা গাড়িতে এরম করে বাড়ি মারছে থামানোর জন্য। এটা কি করে সম্ভব হতে পারে? তো সম্ভব নয়। খুব সিরিয়াস হয়ে গেছে বলে অনেকক্ষণ আমার বলদিকে একবার দেখিয়ে দিই। বলদি আমাকে মুখ ধোয়ে দেখছে, আমার ছোনা মুখ ধোয়ে দেখছে। অনেকক্ষণ সিরিয়াস হয়ে গেলে কি করি, আমি একটু হালকা করার চেষ্টা করি। বললি কিন্তু আমার লাইভ দেখছে মুখ ধোয়ে। তো ওদের যখন সেটা খেয়াল হয়েছে যে 80-র উপর গাড়ি চলছে, এখানে গাড়িতে থপথপ করা সম্ভব না, তখন কিন্তু ওরা প্রত্যেকেই খুব ভয় পেয়ে গেছে। যে গাড়ি চালাচ্ছে সেও ভয় পেয়েছে, এবং একমাত্র কার্তিক তখনও সেই ধিকি আগুনের মতো তখনও বলছে, এই টেনশন করিস না বলছে। এবার টানেলটা ততক্ষণে শেষ হয়েছে, এবং যখন টানেলটা শেষ হওয়ার পর আবার টেম্পারেচার কিন্তু মোটামুটি নর্মাল হয়ে গেছে। আবার তখন দেখছে সামনে একটা পেট্রোল পাম্প। ওরা অতটা তখন দেখেনি যে কোন রাস্তা কি, তখন ওদের মাথায় ওটাই ঘুরছে যে এটা কি করে পসিবল। এবং ওরা গাড়ি থামিয়ে পেট্রোল পোড়ার জন্য দাঁড়িয়েছে, এবং ওরা একটু টয়লেটে গেছে। অনেকক্ষণ ওরা টয়লেটে যায়নি, এবং ওয়াশরুমে যাওয়ার আগে একটা ছেলেকে বলে গেছে। ওরা প্রথমে নিজেরা একটা ডাস্টার দিয়ে চেষ্টা করেছে যে ওই দাগগুলো তোলার, কিন্তু কিছুতেই এই হাতের দাগগুলো উঠছে না। ওরা নিজেরা একটু অবাক হয়ে গিয়ে তখন বলছে, এই একটা ছেলে দাঁড়িয়ে আছে অল্প বয়সী, তো বলছে তুমি একটু আমাদের এই গাড়ির কাঁচটা মুছে দাও না, আমরা গাড়ির কাঁচটা এটা মুছে দাও, আমরা তোমাকে পয়সা দিয়ে দেবো, কারণ গাড়ির কাঁচটা খুব বিচ্ছিরিভাবে নোংরা হয়ে আছে, হাতের ছাপ। দিয়ে ওরা ওয়াশরুমে গেছে যে যার। আবার ওয়াশরুমে গিয়ে ওরা এসে একটা করে সবাই সিগারেট ধরিয়েছে, পাল্লায় পড়ে যে সিগারেট খায় সেও খাচ্ছে, যে খায় না সেও খাচ্ছে। সিগারেট খাওয়ার পর যখন শরীরটা একটু শীতে ভোরবেলায় একটা হাওয়া দেয়, কনকনে একটা হাওয়া দেয়, তো সেই হাওয়ায় যখন শরীরটা একটু গরম হয়েছে, তখন ওরা এসে দেখছে ছেলেটা সেই ন্যাকড়া দিয়ে ঘষেই যাচ্ছে। বলছে কি হলো? তা বলছে যে এই দাগ উঠবে কি করে, না ঘষে যাচ্ছে না, ন্যাকড়া নিয়ে বসে আছে। তো বলছে তুমি করলে না, তোমাকে যে বললাম। তা বলছে দাগ উঠবে কি করে, দাগটা তো ভিতর থেকে এসেছে। দাগটা ভিতর থেকে এসেছে মানে বলছে যে এই যে হাতের দাগটা, এটা কাঁচের বাইরে থেকে না, এটা কাঁচের ভিতর থেকে কেউ ছাপ দিয়েছে। তার মানে ওরা গাড়িতে সেই সময়টাই 6 জন শুধুমাত্র ছিল না। ওই যে হাতগুলোর ছাপ, কমপক্ষে 10 রকম হাতের ছাপ, মানে 10 জন মতন, তারা গাড়ির ভিতরেই ছিল, তাদেরকে দেখা যায়নি, তারা ইনভিজিবল ছিল। এইটা শুনে
কার্তিক অজ্ঞান হয়ে যায় এবং একটা মাইল্ড একটা হার্ট অ্যাটাক হয়, মাইল্ড স্ট্রোক হয়। নিতে পারে না কার্তিক এই ঘটনাটা। যে সব থেকে বেশি ফরফর করছিল, সব থেকে বেশি আনন্দ করছিল, যার আনন্দের সীমা ছিল না, সে কিন্তু ব্যাপারটা নিতে পারে না। এবং ব্যাপারটা নিতে না পারার জন্যেই হয়তো নিতে সেও ভয় পাচ্ছিল, কিন্তু সবাইকে ও সবসময় বুস্ট আপ করে গেছে, কিন্তু এইবার আরও নিতে পারেনি, এইবারও অজ্ঞান হয়ে পড়ে যায়। এবং তখনই হ্যালো ঈশানী, তখনই ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আমি কিন্তু কারোরই কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না। আমার যেন মনে হয় কমেন্টস তোমরা করছো, আর একটা মোবাইল নিয়ে বসেছি আজকে, আমি ভুলে যাইনি, কিন্তু সেই মোবাইলেও কোনো কমেন্টস আসছে না। তাহলে কমেন্টস দেখলে কিন্তু আমি কমেন্টসে উত্তর দিতে, একটা কমেন্টস আছে, শুধু ওয়াচিং দেখাচ্ছে। যাই হোক, কার্তিক ওরা সবাই মিলে নিয়ে যায়, ওই গাড়িতে করেই নিয়ে যায় এবং ডাক্তার বলে যে একটা হালকা রকমের অ্যাটাক হয়েছে, ভীষণভাবে ও হয়তো কোনো কারণে শকড হয়েছিল। শকড হওয়ার মতনই ঘটনা। বাকি 5 জনেরও হাত পা ঠান্ডা, স্বাভাবিক হতে পারছে না, কিন্তু কি করবে। তাই যাই হোক, তারপরে এবারই ওবারই ফোন টোন করা হয়। মা বাবা এসে আর বকবে কি, এরকম একটা সিচুয়েশন। যার মা বাবা যাকে বকার তো বকেই, যে তোদের এই বোকা বুদ্ধির জন্য আজকে এই অবস্থা। ইভেন এটাও তাদের মা বাবারা বলতে থাকে যে কন্টিনিউয়াসলি আমরা ফোন করেছি, তোরা কেউ ফোন ধরিসনি। এবং ওরাও দেখে যে অনেক মিসড কল। বললাম না, ওরা আনন্দে এত বিভোর ছিল যে ওরা ঠিক দেখেই নিজে কে কখন ফোন করেছে। তো কার্তিক সেরে মোটামুটি বেঁচে সেই যাত্রায় বাড়িতে আসে, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তারপর থেকে কার্তিকের মনে হতে থাকে যে যারা সেদিন গাড়ির ভিতরে ছিল, গাড়ির বাইরে ছিল না, যাদের হাতের ছাপ গাড়ির ভিতরের কাছে ছিল, তারা হয়তো এখনো পাশে ঘুরছে। এই যে আমরা বলি না যে ফিল করলে, দেখতে পারলে হয়তো একটা কোনো নেগেটিভ এন্টিটি, একটা কোনো কিছু মানে নেগেটিভ একটা এনার্জি আমরা আছে। ভিড় বাসের মধ্যে, ভিড় স্টেশনের মধ্যেও থাকতে পারে, তুমি হয়তো দেখতে পাচ্ছ না। কে বলতে পারে এই যে তুমি গল্পটা শুনছো, তোমার ডান পাশে বা বাঁ পাশে কেউ হয়তো তোমার দিকে তাকিয়ে বসে আছে। হতে পারে তো, অস্বাভাবিক কিছু না। এই যে আমি গল্প বলছি, এমনও হতে পারে আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে, আমি হয়তো এখন দেখতে পাচ্ছি না। তার মানে এই নয় যে তাদের অস্তিত্ব নেই। তো এইটা মনে করে কার্তিকের রাতের ঘুম চলে যায় এবং প্রচন্ড রকমের ওর এক সময় জ্বর আসে। এবং সেই জ্বরটা এতটাই হাই টেম্পারেচার ছিল, জ্বর নামছিল না কোনো রকমে। এবং কিছুদিন ভোগার পর 1 মাসের মধ্যেই কিন্তু কার্তিক মারা যায়। একটা অদ্ভুত বেদনাদায়ক ঘটনা 6 জন বন্ধুর সঙ্গে ঘটে, সেখানে একজন বন্ধুকে একটা অদ্ভুত, অজানা, অলৌকিক, ভৌতিক একদম, যেখানে কোনো সন্দেহ নেই কারণে তাদেরকে হারাতে হয়। কারণ হয়তো ওরা ওদের ওয়ার্ল্ডে বা ওদের জগতে ঢুকে গেছিল। ওদের আনাগোনা সারা দিন থাকে না বললে ভুল হবে। রাতে সব তারাই থাকে দিনের আলোর গভীরে, সেই জন্য দিনের বেলাতেও থাকে। কিন্তু দিনের বেলায়, আমি তো দিনের বেলায় ফিল করেছি নিজে, কিন্তু দিনের বেলায় আমরা ব্যস্ততার মধ্যে থাকি, আমরা দিনের বেলায় অনেকের মধ্যে থাকি। অনেকের মধ্যে থাকলে আমাদের মনটা ডাইভার্টেড হয়ে থাকে। অনেকের মধ্যে থাকলে অনেকের পজিটিভ এনার্জি একসঙ্গে আমরা পাই লড়াই করার জন্য। পজিটিভ এনার্জি যখন অনেকটা একসঙ্গে আমাদের সঙ্গে থাকে, তখন নেগেটিভিটি বা নেগেটিভ চিন্তা বা নেগেটিভ এনার্জি আমরা ফিল করতে অনেক সময় পারি না। যার জন্য আমরা বলি না যে একা থাকতে ভয় লাগছে, আরেকজন থাকলে ভয় লাগে না, কারণ তার এনার্জিটাও কিন্তু ওই আমাদের নিজেদের মধ্যে একটা ট্রান্সফার হচ্ছে, শেয়ারিং হচ্ছে ব্লুটুথের মতো। কিন্তু একা থাকলে তো সেটা হচ্ছে না। একা থাকলে একটা সময় গিয়ে তোমার এনার্জি লেভেলটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে, তোমার পজিটিভ এনার্জিটা, যা শক্তিটা, তখন তুমি নেগেটিভ এন্টিটিকে তুমি ফিল করতে পারছো। তাই এতগুলো লোকের মধ্যে হয়তো আমরা দিনের বেলায় ফিল করতে পারি না, কিন্তু দিনের বেলা থাকে। কিন্তু রাত্রিবেলাটা হচ্ছে ওদের অবাধ বিচরণের
একটা সময় যেখানে ওদের শক্তি, বিশেষ করে 12টার পর থেকে 4:44 পর্যন্ত আমরা ধরেই নিই, যেখানে ওদের সীমা পরিসীমার বাইরে ওদের ক্ষমতা, এবং ওদের ওই 2টো, 2:30, 3টে, 3:30 এই সময় ওরা ধরেই নেয় যে এমনি মানুষ ঘুমিয়ে থাকবে। এবং ঘুমিয়ে থাকলে ওরা ডিস্টার্ব হচ্ছে না, কিন্তু যখন ওরা কেউ তুমি জেগে থাকছো এবং হয়তো অজান্তে ওদের জগতেই ঢুকে পড়ছো, তখন ওরা ডিস্টার্ব হচ্ছে। তখন খারাপ একটা ভাইব্রেশন তোমাদের কাছে এসে পৌঁছতে বাধ্য বা পৌঁছতে পারে। আমি কোনো কুসংস্কারে তোমাদেরকে ফেলছি না, কারণ আমরা হানা টেলসের আমরা কেউই, কোনো মেম্বারই আমরা কুসংস্কার আচ্ছন্ন নই। জাস্ট আমরা সাবধান করছি, জাস্ট আমরা সত্যিটা যেটুকু উপলব্ধি করেছি সেটুকু বলছি, কিন্তু কুসংস্কারে কিন্তু আমরা বিশ্বাসী না। তাই যারা এটাকে কুসংস্কার হিসাবে দেখছো, তারা এটাকে শুধুমাত্র বিনোদনমূলক অনুষ্ঠান হিসেবে নাও। কিন্তু এটা বলা হয় যে রাত্রিবেলায় হয়তো অনেক সময় আমাদের ঘুম খুব গভীর, কিন্তু হঠাৎ করে আমাদের কোনো রকম ওয়াশরুমে যাওয়া দরকারও নেই, হয়তো আমাদের কোনো রকম বাথরুম পাইনি, অথচ আমাদের ঘুমটা হঠাৎ করে ভেঙে যায়। ঘুম কখন ভাঙে? যখন একটা মানুষের দিকে একভাবে তাকিয়ে থাকে। এটা আমাকে উষসী এক সময় বলেছিল, এবং আমার বর এই প্রসঙ্গে আসে না যদিও কথাটা, তবুও বলছি, ও সকালবেলা অভ্যেস ছিল, আমি অনেক বেলা পর্যন্ত, মানে আমি কাজে বেরোই 8:30টায়, কিন্তু আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না। আমি 8টায় উঠে আমি 8 ঘন্টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যাই। তো আমি যখন শুয়ে থাকতাম, আমি জানি না আমাকে শুয়ে থাকলে কোন সিনারিটা লাগে, জেগে থাকতে তো আমার দিকে কোনোদিন মুগ্ধ হয়ে তাকিয়েছে বলে আমার মনে পড়ছে না, একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং সত্যি কথা বলছি। কিন্তু ঘুমিয়ে থাকলে ওই লোকটা যে আমার দিকে কেন তাকিয়ে থাকে বুঝি না, আমার প্রতি সকালে ঘুম ভেঙে যায়। মানে যখন আমি ওর সঙ্গে থাকি, কি না ও আমার দিকে তাকিয়ে চা খাচ্ছে, নাহলে সিগারেট খাচ্ছে, আমি বলি কি দেখো, আর তাকাও কেন আমার দিকে? মানে যখন তখন কুসংস্কার বলেছিল যে তাকিয়ে থাকলে নাকি অনেক, মানে কনস্ট্যান্টলি তাকিয়ে থাকলে নাকি ঘুম ভেঙে যায়। মানুষ মানে তার ব্রেন তাকে একটা তাকে ইয়ে করে দেয়, মানে তাকে খবর দেয়, তাকে আর তার নার্ভগুলোকে আর রিল্যাক্স থাকতে দেয় না। তো আমি এই কথাটা শোনার পর আমি একদিন ঝেঁঝিয়ে বলতে, তাকিয়ে থাকা কেন? বলে কেন? কারণ তোমাকে ডিস্টার্ব করেনি, কিছু বলিনি। আমি দেখছি আমি টুকটাক করে চায়ের কাপ রাখছি, এইদিক ওদিক পাস করছি, তোমার আওয়াজে ঘুম ভাঙছে না তো? তাহলে সেটা ঠিক আছে, কিন্তু তুমি একভাবে আমার দিকে তাকিয়ে থাকো না প্রতিদিন, তাহলে আমার ভালো লাগে। আমার কিন্তু ঘুম ভেঙে যেত। এইবার তুমি চিন্তা করে দেখো, আমাদের রাত 2টো 3টের সময় যাতে ঘুম ভাঙে, এমন কোনো গ্যারান্টি আছে কি যে একটা কোনো নেগেটিভ এনার্জি হয়তো এমনি করে তোমার দিকে তাকিয়ে বসে আছে, মানে দাঁড়িয়ে আছে, এমনি করে তাকিয়ে দাঁড়িয়ে আছে? হয়তো সেই কারণেই আমাদের ঘুমটা হঠাৎ করে ভেঙে যায়। আজকে রাত্রিবেলা শোয়ার সময় প্লিজ তোমরা একটু এটা ভেবে শুও, তাহলে মনে হয় ফিল করতে পারবে। কারণ এই অভিজ্ঞতা কারোর জীবনে হয়নি। এটা হয় না যে হঠাৎ করে বিনা কারণে ঘুম ভেঙে গেল। আমাদের ঘুম ভেঙে যাওয়াতে আমরা জল খাই, আমরা ওয়াশরুমে যাই, কিন্তু কোনো প্রয়োজনই নেই হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। তাই এমন নয় তো যে কেউ অলক্ষ্যে আমাদেরকে রাত্রিবেলায় লক্ষ্য করছে। এবং এই ঘটনাটা আমি এখানেই শেষ করলাম, কারণ এরপরে আমার জানা নেই। একটা খুব বেদনাদায়ক ঘটনার মধ্যে দিয়ে, একজনের মৃত্যুর মধ্যে দিয়ে, কার্তিক বলে ছেলেটার সেদিন ওই 6 বন্ধুর যে আনন্দটা সারা জীবনের জন্য একটা কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিল, এবং প্রত্যেকেই সারা জীবন ভুলবে না। এটা 2022 সালের 15ই জানুয়ারি ঘটনা। কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আমি নেক্সট গল্পের দিকে যাই, মোবাইল বেশি গরম হওয়ার আগে, কারণ নেগেটিভ এনার্জি কথা বললে মোবাইলও, ইন্টারনেট কানেকশন থেকে আরম্ভ করে মোবাইল সব কিছুই কিন্তু একটা এফেক্টেড হয়, আমি দেখেছি। আমি এবার যে গল্পটা করবো সেটা হচ্ছে মুম্বাই 2টো ফ্যামিলি, ভীষণ, তারা দুজনেই ভীষণ বিত্তশালী। মুম্বাই লাখেন্ডওয়ালা বলে একটা জায়গা আছে, আন্ধেরি লাখেন্ডওয়ালা, আন্ধেরি ওয়েস্টই বোধ হয়, আমি কোন যাইনি জায়গাটায়।
তো ওই জায়গাটায় দুটো বিত্তশালী ফ্যামিলি, বিশাল অবস্থা, এবং দুজনেরই ছেলে মেয়ে অসম্ভব সুন্দর দেখতে। লাভ ম্যারেজ নয়, অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ ঠিক করা হয়, এবং ঠিক করা হয় ডেস্টিনেশন ওয়েডিং। ডেস্টিনেশন ওয়েডিং বলতে আমরা ভাবি বিদেশে গিয়ে বিয়ে, তা নয়। ব্যাপারটা হচ্ছে অন্য জায়গায় সমস্ত কিছুকে উঠিয়ে নিয়ে গিয়ে একটা ভালো জায়গায় বিয়ে। এবং লোনাভালায় অনেক এরকম বিল্ডিং আছে, যে বিল্ডিংগুলো খুব সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা, নদী বয়ে যাচ্ছে, এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে বিয়ে করতেও ভালো লাগবে, আত্মীয়রাও এনজয় করতে পারবে। এবং বিয়ে তো শুধু একদিনের অনুষ্ঠান না, তার আগে সঙ্গীত থাকে, অনেক কিছু থাকে, অনেক কিছু অনুষ্ঠান থাকে, এবং সেইগুলো প্রত্যেকটা সেলিব্রেট করতেও খুব ভালো লাগবে, ছবি খুব ভালো উঠবে, এবং কাউরেরই পয়সার অভাব নেই। আত্মীয় স্বজনদেরকে তারা অনায়াসে তারা সবাইকে নিয়ে গিয়ে উঠিয়ে একটা সুন্দর জায়গায়, একটা বড় প্যালেসের মতো বাড়ি এই মেয়ের বাবা এবং ছেলের বাবা দেখে লোনাভালাতে। একটা বিশাল বড় বাড়ি, যেটা গিয়ে ওদের ঢুকে মনে হয় একটা প্যালেসের মধ্যে এলাম। ওরা ভেবেছিল যে হ্যাঁ, এই বাড়িটা বিয়ের জন্য ভাড়া দেওয়া হয়, চারিদিকে পাহাড়, চারিদিকে অসম্ভব সুন্দর জায়গা, একদম নদী দেখা যায়, নদীর সামনে, মানে পাহাড়ি নদী একদম সুন্দর যাচ্ছে, জলের একটা ঝিচি 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 একটা আওয়াজ, সবই শুনতে পাওয়া যাচ্ছে। কিন্তু তাই বলে এত সুন্দর বাড়ির ভিতরটা, সেটা কিন্তু ওরা বোঝেনি। একটা প্যালেস, মানে মনে হয় রাজকীয় একটা বিয়ে আমি দিতে চলেছি, এত পছন্দ হয়। বাড়িটা ছিল 3 মঞ্জিল পর্যন্ত, মানে 3 তলা পর্যন্ত। হ্যালো বিকাশ, হ্যালো প্রিয়াঙ্কা, হ্যালো সুকল্যাণ। তো প্রত্যেকে অন্তত লাইক দিও যারা যারা দেখছো, কারণ আমি কিন্তু অনেক কষ্ট করে গল্প জোগাড় করে তোমাদেরকে বলি, আর মোটেই খারাপ গল্প বলি না, আমি জানি। কাজেই তোমরা যারা যারা জয়েন করছো তারা প্লিজ একটা করে লাইক দিও, কারণ তোমাদের একটা লাইক আমাদেরকে অনেক বেশি উৎসাহ দেয়। এটা শুধু আমার জন্য নয়, যারা আমাদের গ্রুপের প্রত্যেকে গল্প বলে, তাদের গল্প যারা শুনো, তারা যারা পরেও শোনো, তারা অন্তত তাদেরকে একটা করে লাইক, লাভ, রিয়াক্ট দিয়ে আমাদেরকে উৎসাহ দিও, তবেই তো তোমাদের জন্য নতুন নতুন গল্প আমরা সংগ্রহ করে আনতে পারবো, তাই না? তো বিশালাক্ষীকে দেখতে পাচ্ছি না, বিশালাক্ষী বোধহয় আসেনি। আচ্ছা, তো ওদের এত পছন্দ হয়, এবং ছেলের সঙ্গে শুধু ছেলের বাবা নয়, ছেলের মাও ছিল, মেয়ের মাও ছিল। এবং মেয়ের মা বলে ওঠে যে আচ্ছা, 1 তলা 2 তলা তো দেখালেন, 3 তলা তো দেখালেন না। তা তখন ওই যে ভদ্রলোক ওদেরকে নিয়ে গেছিলেন, তো উনি বলেন যে না, 3 তলাটা নেওয়া যাবে না। তাহলে কেন? আমরা তো গোটা বাড়ি ভাড়া করেছি, তাহলে নেওয়া যাবে না কেন? তখন ছেলের মা বলে তাই তো, আমরা তো গোটা বাড়ি ভাড়া করেছি, এবং আমাদের আত্মীয় স্বজন প্রচুর থাকবে, আমরা একটা বাড়ির পুরোটা অংশ কেন ব্যবহার করতে পারবো না? তখন বলে দেখুন, আমি এইটুকু বললাম, আপনাদের কিছু দরকার হলে আমাকে পাবেন না, কারণ আমি থাকবো না সেদিন। আমি কিছুদিনের জন্য কাজে বাইরে যাচ্ছি, কেয়ারটেকার আছে, আমি কেয়ারটেকারকে সমস্ত কিছু বলে যাচ্ছি। কিন্তু আপনারা 1 তলা 2 তলা তো সাফিসিয়েন্ট জায়গা, মোর দেন সাফিসিয়েন্ট, আপনাদের 3 তলা ব্যবহার করা দরকার নেই। যেটা না বলছি, ব্যবহার করেন না, এরকম করে বলে যান। কিন্তু ওই যে যেটা আমাদের না করা হয়, তার প্রতি আমাদের আগ্রহ বা আমাদের একটা অদম্য জেদ বেড়ে যায়। এবং এটা খুব স্বাভাবিক, একটা বাড়ি আমি অনেক পয়সা দিয়ে ভাড়া করেছি, সেখানে আমি কেন 3 তলাটা ব্যবহার করব না? কেয়ারটেকারের সঙ্গে যখন ওদের কথা হয়, কেয়ারটেকার বলে যে ম্যাডাম জি, আপনাদের ভালোর জন্যই বলছি, আপনারা প্লিজ 3 তলাটা ব্যবহার করবেন না, আপনারা 1 তলা 2 তলা ভালোভাবে ব্যবহার করুন, আপনাদের বিয়ের অনুষ্ঠানটা ভালোভাবে কাটান, 3 তলাটা ব্যবহার করেন না। কিন্তু একটা কেয়ারটেকারের সঙ্গে ওই দুজন মহিলা এবং তার সঙ্গে তাদের হাজবেন্ড, মানে দুজন মহিলা বলতে আমি বলতে চাইছি ছেলের মা এবং মেয়ের মা, দুজনেই যখন চরমভাবে তর্ক শুরু করে, এবং চরমভাবে, এবং চাবি তো ওদের হাতে, মানে এই নয় যে 3 তলাটা আটকানো আছে, একটা মাহল, তো ইচ্ছা করলে ওরা 3 তলাটা ব্যবহার করতে পারবে। তো কেয়ারটেকার বলে তোমাদের ভালোর জন্যই বলছি,
এরপরও যদি তোমরা ব্যবহার করো তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু আমার কথাটা শুনলে হয়তো মঙ্গল হতো। লাস্টে রাগ করে এটা বলে এবং ওরা যথাসময় পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পর ওরা 3 তলায় যায়। 3 তলায় গিয়ে দেখে আরো সুন্দর, 3 তলাটা আরো 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 সুন্দর, কারণ যত উপরে তলা হয় তত চারদিকটা আরো ভালোভাবে ভিজিবল হয়। মানে সেই পাথরে পাথরে ছোট 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 পাথর, চারিদিকে ছড়ানো নদী, চারিদিকে টিলা পাহাড়ে ভর্তি, মানে অসম্ভব। ওখান থেকে সানসেটই বা কি আর সানরাইজই বা কি, মানে একটা মানে ভুবন, মানে চোখ, মানে একদম চোখ সার্থক করা যে দৃষ্টি আর কি পৃথিবী কে, এত সুন্দর জায়গা। তো অনেক দূর পর্যন্ত দেখা যায়। তো মেয়ের মা বাবা ছেলের মা সবাই ঠিক করে যে এইখানে পাত্র এবং পাত্রীকে রাখা হবে। তো ঠিক আছে, এবং সামনাসামনি মোটামুটি 2টো রুম ওরা ঠিক করে, এবং ছেলের ঘরে ছেলের বন্ধুরা থাকবে, মেয়ের ঘরে মেয়ের বন্ধুরা থাকবে। তো বিয়ের আগে একটু ছেড়ছাড় তো করেই ছেলের বন্ধুরা মেয়ের বন্ধুরা, ছেলেটার সাথে মেয়েটার সাথে, এগুলো তো চলছেই সমানে, কারণ সেদিন সঙ্গীতের দিন, সব বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, মানে ওই মহলে ভর্তি আত্মীয় স্বজন সবাই চলে এসেছে। প্রচন্ড সারা দিন ওরা আনন্দ করেছে। সন্ধ্যেবেলায় যথারীতি অনুষ্ঠান শুরু হয়েছে, গান টান শুরু হয়েছে। এরপরে ছেলেটা অনুষ্ঠান প্রায় শেষের দিকে যখন, তখন ছেলেটার ফোন আসে। ছেলেটা একটা ফোন আসাতে ফোনটার কিছুতেই টাওয়ারটা ওখানে লাগছে না। আর তার আগে ছেলেটাকে মেয়েটার বন্ধুরা বলে, মেয়েটার বান্ধবীরা, যে সামনেই তো আছি জিজু, আজ কাল থেকে তো এই 2 দিন পর থেকে তো তুমি আমার এই বন্ধুটার, মেয়েটার নাম ছিল পিঙ্কি, তো আজকের রাতটা কি আমাদের সঙ্গে চলবে নাকি, এরকম চলে। একটা মেয়েরা যতটা সহজে ছেলেদেরকে বলতে পারে, এই ধরনের ঠাট্টা করতে পারে, একটা ছেলেরা কিন্তু মেয়েদের ক্ষেত্রে সে ঠাট্টাটা করতে পারে না, সেখানে কিন্তু আবার অন্যরকম হয়ে যায়। ছেলেদের মধ্যে আবার ঠাট্টা শুরু হয় যে কিরে তোর কি আজকে দর্শ হয়েছে না, আজকে কি আমরা নিজেদের মধ্যে ঠিক করে, ওখানেও অনেকগুলো রুম আছে, কিন্তু বড় বড় 2টো রুম সামনাসামনি দুটো নিয়েছে। একটা ছেলে, এটা হলের মতো রুম আর কি, একটা ছেলে পক্ষ নিয়েছে, একটা মেয়ে পক্ষ নিয়েছে, মানে ছেলেটা আছে তার বন্ধুদের সঙ্গে, একটা মেয়েটা আছে সামনাসামনি। তো কিরে আজকে কি আমরা সরে যাব নাকি, এটা একদম আঙ্কেল আন্টিকে আড়ালে আজকে দিনটায় কি একবার, মানে এসব বলে যে ট্রায়াল হবে নাকি, এরকম অনেক রকম ঠাট্টা। কারণ বললাম না ওটা অ্যারেঞ্জ ম্যারেজ, ওরা সত্যি একে অপরকে খুব একটা চেনে না, তাই কৌতূহল একদম ডগমগ করছে, ফুটছে একদম একে অপরের প্রতি জানার আগ্রহ। কারণ আমাদের লাভ ম্যারেজে আমরা অনেক কিছু জেনে বিয়ে করি, তাতে ভালোবাসা কমে না, আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ে, কিন্তু অচেনা থাকলে তাকে জানার আগ্রহটা তো অনেকটা থাকে, তাকে চিনিই না, অথচ দুজনের চেহারায় মুগ্ধ। মানে ছেলেটা যেমন সুন্দর দেখতে, মেয়েটা তেমন সুন্দর দেখতে, দুজনেই খুব অনেকটা হাইট, দুজনেরই খুব সুন্দর মানানসই আর কি। এই করতে করতে বললাম না সঙ্গীতের অনুষ্ঠানটা প্রায় শেষের দিকে, তখন ছেলেটা একটা ফোন আসে, এবং ছেলেটা ফোনটা ধরতে বাইরে যায়। বাইরে যখন যায় তখন ওর মনে হয় যে বাইরে গিয়ে টাওয়ারটা পেলো ঠিকই, কিন্তু কেউ যেন ওর পিছে পিছে এলো, ও যেন একা এলো না। এবং ও ফোনটা, যেই ফোনটা করুক না কেন, কোনো খারাপ কিছু নয়, মানে কোনো তৃতীয় সম্পর্ক নয়, একটা এমন কিছু বিজনেসের ব্যাপারে টক ছিল যে কথাটা কাউরির সামনেও বলতে চাইছিল না, ও চেয়েছিল একা কথাটা বলতে, প্লাস ভিতরে কোনো রকম ইয়ে ছিল না, সঙ্গীত হচ্ছে, আওয়াজ হচ্ছে, তার মধ্যে টাওয়ার ছিল না, ওই আওয়াজে শোনা যাবে না। তো ও একটু নিরিবিলি জায়গা চাইছিল, কিন্তু ওর যেন মনে হলো পিছে পিছে কেউ একটা এলো, এবং খসখস একটা আওয়াজ, কিন্তু ও তাকিয়ে দেখলো কেউ নেই। ছেলেটা দেখ ফোন টোন রিসিভ করার পর, কথা বলার পর অনেকক্ষণ কথা বলেছে। ছেলেটা খেয়ালই করেনি যে এতক্ষণ ধরে কথা বলেছে। ঘুরি দেখলো অনেকটা সময় চলে গেছে। ছেলেটা নিজেও অবাক হলো যে আমি এতক্ষণ ধরে কথা বললাম, ইস বাড়ির ভিতরে সবাই তো খুঁজছে। দেখ ছেলেটা চলে গেল। ছেলেটা যাওয়ার পর যখন ছেলেটা নিজের রুমে খাওয়া দাওয়া করার পর যখন যাচ্ছে, তখন পিছন থেকে একটা মেয়ে একটা অদ্ভুত ধরনের হাসির আওয়াজ ও যেন পেল। ওর মনে হলো ও তাহলে ওই যাকে ও বিয়ে করবে পিঙ্কি, তারই কোনো বান্ধবী ওকে পিছ থেকে ওকে দেখে ওই হেসে চলে গেল দৌড়ে। তোর খুব মজা লাগলো। ও শুধু একটা কথা বললো,
অত লুকিয়ে লুকিয়ে দেখার কি আছে? দরওয়াজা তো খোলা, দরওয়াজা তো ওপেন হ্যাঁ, আপ আ যাও, এই কথাটা বলেছে। একটা কথা বলি, এটাও একটা সতর্ক বার্তা বলছি, যে যেখানে তোমার মনে হবে কিছুটা সন্দেহজনক, আসলে ওদের সন্দেহজনক মনে হয়নি, সেখানে না ওইরকম করে একটু আহ্বান করো না, মানে কাউকে ডেকো না, কাউকেই ডেকো না বা কাউকে কিছু ওইরকম করে বলো না। যখন কাউকে দেখতে পাবে চোখের সামনে তখন তাকে ডাকো, তখন তার সঙ্গে কথা বলো, ঠিক আছে। কিন্তু যখন তাকে দেখতে পাচ্ছ না, একটা আওয়াজ পেয়েছো যে খিলখিল খিলখিল করে হেসে কেউ দৌড়ে চলে গেল, এবং রীতিমতো মেয়েদের জামা কাপড় একটা যে একটা ওয়েট থাকে, একটা যে চুড়ি পায়ের নুপুর সবকিছু একটা ঝুনঝুন ঝুনঝুন একটা আওয়াজ হয়, সবকিছু একটা আওয়াজ মিলিয়ে কেউ দৌড়ে চলে গেল হেসে, দেখতে পাচ্ছ না, তাকে দরকারটা কি তোমার ডাকা? ছেলেটা কিন্তু এই ভুলটা করে এবং ডেকে চলে যায়, এবং ও গিয়ে শুয়ে আছে। হঠাৎ করে মনে হয় দরজায় কেউ নক করছে, তোর মনে হয় শিওর ওই মেয়েটা ওকে ডাকছে, বা মেয়েটার বন্ধুরা আবার ওকে মজা করার জন্য ডাকছে। সেটা দরজাটা খোলার পর দেখে কেউ নেই। আর একটাও কথা বলি, এই এক আধবার নকে না দরজা খুলো না। আমাকে অনেকবার আমি জীবনে এরকম ফেস করেছি, কোনোদিন বলবো আমার ছেলের গলা করে, আমার বরের গলা করতে পারে না, কারণ বর তো ঘরে আছে। যখন বর চেম্বারে গেছে, আমি হয়তো বাড়িতে আছি, ও গলা করে কেন? ওর একটা অভ্যেস হচ্ছে, আমি ঘুমিয়ে থাকলে আরটা অভ্যেস হচ্ছে মাথায় এমনি করে হাত বুলিয়ে দেয়, যেটা আমার অনেক চেনা লোকই জানে। এটা একটা অদ্ভুত অভ্যেস, মাথায় হাত বুলিয়ে 3-4 বার হাত বুলিয়ে কি এটা ভাবেও, তারপরে চলে যায়। এটা আমি অন্য একজনকে, এটা বলবো পরে একদিন। এমনকি পাশের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আমাকে শিব পুজোর ফুল দিত, পাতা, বেল পাতা দিত, তার গলা করে, আমার 2 ছেলের গলা করে, কাজের মেয়ে যে নতুন জয়েন করেছে তার গলা করেও ফ্ল্যাটে। এই তো এইবার যখন গেলাম তার আগের বার ডাকা, আমি কিন্তু এগুলো অভ্যস্ত হয়ে গেছি, আমি হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। আমি কিন্তু একবার জাস্ট তাকাই, তারপর দেখি যখন রিপিট হচ্ছে না ডাকাটা, আমি বুঝে যাই যে এটা আমার রেসপন্স করা ঠিক হবে না। কিন্তু ও ওইটা ভুল করে, ও দরজাটা খুলে দেয়। তারপরেও আবার এসে যখন শোয়, বলে তো ভারী মুশকিল, আজকে তো এরা ঘুমাতে দেবে না আমাকে। একবার বলে কন হো ভাই, আ যাও, তাই বলে, আবার গিয়েও শুয়ে পড়ে। শোয়ার পর ওর মনে হয় যে বাথরুমের দরজাটা যেন আস্তে করে একটা খুলছে। ও তাকায়, কারণ কোথাও কোনো হাওয়া নেই, শুধু এসি চলছে ঘরে, কিন্তু কোনো বাইরের দিক থেকে কোনো প্রেশার নেই হাওয়ার। বাথরুমের দরজাটা যেন একটু খুলে যায়। তো ও রাত্রি করে ওঠে, যে বাথরুমটা দেখে, তার আগে ও বাথরুম থেকে এসছে, তাও একবার দেখে নেয়, অচেনা জায়গা বলে কথা, দেখে না বাথরুমে কেউ নেই। ও আবার এসে শোয়, হঠাৎ করে দরজাটা দাম করে বন্ধ হয়ে যায়। তখনও মনে করে এই দরজাটা কোনো ডিফেক্ট আছে, বা কোনো একটা জায়গা থেকে হাওয়া আসছে, হয়তো সেটাও বুঝতে পারছে না। এই দেখো গোল্ডি অধৈর্য হয়ে গেছে, এতক্ষণ আমি লাইভ করছি। গোল্ডি আর একটু, আমাকে আর একটু সময় দাও, আর একটু আমাকে সময় দাও, লাইভটা করে দিয়ে ও যখন এটা কি সুন্দর কি কিউট ভাবে এরকম বালিশের মধ্যে ঘুম দিয়েছে, আমাকে লাইভ দেখছে, আমার লাইভটা একে দেখে আমি কি করে ওকে আদর না করে না চটকে লাইভটা করি বলতো, কি কিউট ভাবে দেখছে। দেখো তোরা আমাকে দেখে শান্তি হয় না? আচ্ছা আমি আসছি, আমি লাইভটা করে নিই আর একটু। তারপরে ওর মনে হয় যে বাথরুমে একটা কোনো ওই যে বালিশটা নড়ছে না, এটা কিন্তু ও নাড়াচ্ছে, যে কেউ একটা মানে মারাঠি ভাষায় গান করছে এবং স্নানের আওয়াজ, এবং ভীষণভাবে গান করছে। ও তখন চমকে যায়, কিছুটা বদনামের ভয়ও পায়, যে এমন নয় তো যে কোনো মেয়েটার কোনো বন্ধু ঘরে সত্যি সত্যি ঢুকে পড়েছে, এবং সত্যি সত্যি ঢুকে পড়ে বাথরুমে কোনো জায়গায় লুকিয়েছিল, তাহলে তোর বদনাম হয়ে যাবে। দেখো সব কিছু ঠাট্টার ইয়ার্কি একটা লিমিট আছে, চরিত্র নিয়ে লিমিট ক্রস করা যায় না, ঠাট্টা ইয়ার্কি।
ও তখন একদম কনে কনে করে চিৎকার করতে থাকে, বাথরুমও ঢুকতে পারছে না, কারণ বাথরুমে একটা মেয়ে চান করছে মারাঠি ভাষায়, গান করছে। কিন্তু বাধ্য হয়ে ও ভাবে যখন তার কোনো সংকোচ নেই যে আমার ঘরে সে লুকিয়ে এসে সে স্নান করছে, গান করছে, তাহলে আমি বা কেন দরজা খুলে দেখতে পারি না, একবার তো দেখে নেওয়া দরকার। কারণ আমার আগে থেকে আমি যদি চিৎকার করি বলি কাউকে, তাহলে আমি বদনাম থেকে বেঁচে যাবো অ্যাটলিস্ট। ও বাথরুমে দরজা খুলে যেটা দেখে সেটা হচ্ছে বিভৎস পোড়া একটা চেহারা, একটা মেয়ে ওদিকে এমনি করে তাকিয়ে আছে। ও ওই দেখে চিৎকার করে ওইখান থেকে বেরিয়ে ও মানে পাগলের মতন ওখান থেকে নেমে দৌড়ে গিয়ে এত চিৎকার করে যে সবাই মানে ওইখান থেকে উঠে সব চারিদিকে সব আত্মীয়রা উঠে আসে দিয়ে জিজ্ঞেস করে, তখন ও সমস্ত ব্যাপারটা খুলে বলে। সেই রাতেই কেয়ারটেকারকে ডাকা হয়। সে বেচারা ঘুমাচ্ছিল, সে তো বলেই ছিল যেও না। এবং তাকে যখন চেপে বলা হয় যে কি বলো, তখন আমি বলেছিল যে ও বললো আমি তো আগেই বলেছিলাম যে তিসরে মঞ্জিলটা ব্যবহার করো না, তোমরা দুটো তলা ব্যবহার করো, যথেষ্ট। তো বলো না তুমি বলো কি, কাকে দেখলো, কে এটা? তখন বলো 1950 সালে এই যে কথাটা গল্পটা বলছি, তো এক্ষুনি আমি কার ডাক শুনলাম জানো? তোমরা হয়তো ভাববে যে আমি গল্পটাকে তোমাদেরকে শিহরণ জাগানোর জন্য বলছি, বা তোমাদের মধ্যে মনে হলো আমার বড় ছেলে ডাকছে। এটা কিন্তু আমার মনে হয়, আমি জানি আমার বড় ছেলে কলকাতায় আছে, কাজে তার ডাক শোনার প্রশ্নই নেই, আমি তো বেলডাঙায় আছি। যাই হোক, এমনও হতে পারে কুসংস্কার আমি রাখি না, এমন হতে পারে আমার ছোট ছেলের গলাটাই হয়তো বড় ছেলের মতো লাগবে, এমনও হতে পারে, কিন্তু মনে হলো। তো এটা হয় না, মানে আমাকে ডাকে, একদম স্পষ্ট ডাকে। তো যাই হোক, তখন বলা হলো 1950 সালে এখানে একটা ফ্যামিলি বাস করতো, একজন খুব মানে বিত্তশালী একটা পরিবার, বিজনেসম্যান, তার বউ এবং তার 2 মেয়ে। তো সেই মেয়েটা, যে বড় মেয়ে, সে ভীষণ সুন্দর দেখতে ছিল, কিন্তু সেটা ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে, যে কিনা ওদেরই এস্টেটে কাজ করত, এবং ওদেরই সে সম্পর্কে জড়িয়ে পড়ে, এবং মেয়েটা প্রেগনেন্ট হয়ে পড়ে। এবং সেই সময় তার বাবা এত কনজারভেটিভ ছিল যে মেয়ে প্রেগনেন্ট হয়েছিল 1950 সাল, সেটা সেই জন্য তাকে নিজে হাতে গায়ে আগুন দিয়ে মেরে ফেলে। মানে মেয়েকে একা মারিনি, মেয়ের সঙ্গে সে বাচ্চাটাও, যে আগত বাচ্চাটা, সে সন্তানটাও মরে গেছিল। আর সেই ছেলেটাকেও ওরা মেরে ফেলে, এবং কোনো কেস হয়নি, ওর ক্ষমতা দিয়ে সমস্ত কেস আটকে। এবং ওই মেয়েটার দেহ, ছেলেটাকে মেরেছিল নিশ্চয়, কারণ ছেলেটা কোনো খোঁজ পাওয়া যায়নি, পরে কোনো আর নিখোঁজ হয়ে গেছিল। এবং ওই মেয়েটাকে ওই তিসরে মঞ্জিলেই ওকে মানে ওখানে দফন করা হয়, এবং তারপর প্লাস্টার মেঝে পেরে করা হয়, সুন্দর করে প্লেট বসানো হয়, মানে ওই মোজাইক করা হয়। তো যাই হোক, তখন তো প্লেট খুব একটা চল ছিল না, ওই মোজাইক বা যদি কোনো প্লেট থেকে থাকে ওই রকমই কিছু করা হয়, মানে একদম বোঝা যায় না যেটা। কিন্তু তারপর থেকে ওই মেয়েটাকে দেখাও যায়, ওই পোড়া রূপই দেখা যায়, কান্না শোনা যায়, গান শোনা যায়। বলো আজ তো প্রথম দিন, আজ তো তোমরা অনেকটা কম ভারী পড়লো, কিন্তু কালকে পরশু তোমরা যদি থাকো, তাহলে এটা কিন্তু তোমাদের উপর অনেক বেশি ভারী এফেক্ট দেবে। তাই তোমরা যে করে হোক এখান থেকে চলে যাও, কারণ তোমরা যখন একবার ওকে জাগিয়ে তুলেছো, আর এখানে থেকো না। বিয়েটা যদি ভালোভাবে করতে চাও, ওই রাত্রি বেলাতেই ওরা সারা রাত সবাই মিলে ডাইনিং এর নিচে বসে থাকে, এবং দিনের বেলায় লোনাভাড়াতে এরকম অনেক বাংলো না, অনেক বড় বড় বিল্ডিং ভাড়া পাওয়া যায়, খুব সুন্দর। টাকার অভাব তো ছিল না, ওরা আর একটা জায়গায় একটা বিল্ডিং ভাড়া করে বিয়েটা সেখানেই সেই দিন করবে বলে ওরা সব শুদ্ধ গুটিয়ে চলে যায়। আর ওখানে ওই টাকা দিয়েছি বলে ওখানে থেকে একটা দিন কাটিয়ে দেব, এ রিস্ক নেয় না। কারণ বললো, ওয়াচম্যান বললো, যে কেয়ারটেকার সে বললো
যে এখানে তুমি যখন একবার ওকে জাগিয়ে তুলেছো, তখন দিনের দিন কিন্তু তোমাদের উপর হাবি হবে বেশি, আজকে কালকে আরো বেশি, তারপর দিন আরো বেশি। কাজে বিয়েটা যদি কোনো রকম খারাপ কিছু ছাড়া, কোনো অমঙ্গল ছাড়া করতে চাও, তাহলে এখান থেকে দুরান্ত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমরা চলে যাও, এবং তারপরে ওরা অন্য বাড়ি ভাড়া করে সেখানে গিয়ে বিয়ে থা করে। এবং লোনাভালাতে এরকম অনেক বাড়ি আছে যেগুলো খুব সুন্দর, যেখানে ভাড়া দেওয়া হয়। হ্যালো ইন্দ্রাণী, এতক্ষণে যখন লাইভ শেষ হচ্ছে প্লিজ রেকর্ডেড দেখিয়ে নিও, কেমন লাগলো জানিও, একটা লাইক দিও। আর বিশাল আঁকিকে কদিন ধরে লাইভে দেখতে পাচ্ছি না, কেন বুঝতে পারছি না। যার জন্য আমার লাইভে আসা, তাকে যদি দেখতে না পাই তাহলে লাইভে আসার মানেটা কি? যাই হোক, যার তো অনেক জায়গায় আছে যেখানে এরকম অনেক ভৌতিক, অনেক অলৌকিক জিনিস দেখা যায়। তো এটা হচ্ছে 2008-এর ঘটনা, এটা বলতে ভুলে গেছিলাম, 2008-এর ঘটনা। এবং ওই মেয়েটাকে মারা হয়েছিল 1950 সালে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থেকো, সুরক্ষিত থেকো। পরের জেনারেশনের মধ্যে চেষ্টা করো কিছু নীতিবোধ সঞ্চার করার, কিছু নীতিবোধ ট্রান্সফার করার। এবং ব্যাড টাচ, গুড টাচ শুধু মেয়েদেরকেই না, ছেলেদেরকেও শিখিও, যে ছেলেরা তাদেরকে গায়ে কোন জায়গায় হাত দিলে সেগুলো ব্যাড টাচ, গুড টাচ হয়। কারণ বিকৃত মনের তো অনেক মানুষ থাকে, যেটা আমি আমার ছেলেদের ক্ষেত্রে শিখিয়েছিলাম। কিন্তু একটা জিনিস আমি তখন শেখাইনি, যেটা পরবর্তীকালে ওরা নিজেরাই নিজ গুণে শিখেছে। শিখিও যে কোন জায়গায় কাকে হাত দিলে কোনো মহিলাকে সেটা ব্যাড টাচ হয়, গুড টাচ হয়। এইটা দিয়ে জাস্ট ওই অ শেখার মতো করে পুরোটা শিখিও, যে একটা মানুষকে মানুষ হিসাবে কিভাবে সম্মান করতে হয়, কতটা রেসপেক্ট দিলেই কতটা রেসপেক্ট পাওয়া যায়, কতটা ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। জোর করে পাশবিক হতে হয় না, বা পাশবিক হওয়ার মধ্যে কোনো হিরোইজম লুকিয়ে নেই। আর যেটা বললাম, ফার্স্ট বয় হলেই হবে না, শুধু একাডেমিক দিক থেকে সে ফার্স্ট বয় হবে আর অন্য দিক থেকে সে জিরো হবে বা ঘৃণিত হবে না। ভালো মানুষ গড়ার কারিগর আমরা মা বাবারা। আমরা যেন অ্যাটলিস্ট একটা ভালো মানুষকে, এক বা একাধিক ভালো মানুষকে এই সমাজকে উপহার দিয়ে যেতে পারি, তবেই আগামী প্রজন্ম সুরক্ষিত হবে। শুভরাত্রি। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like and don't forget to hit the notification bell for more videos.